An opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla, the leading Bangla media platform in the UK, brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, +44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর। Taj Solicitors believe in service. সুপ্রিয় দর্শক, আমি তাজ শাহ, আপনাদের প্রিয় অনুষ্ঠান N Rahman নিয়ে আপনাদের সাথে। গত সপ্তাহ আমি ছিলাম না এবং আজকে নাশিদ ভাই একটু শরীর খারাপ লাগছে, তো আমি নিজে প্রোগ্রাম রান করব। তো আমরা কোনো কম্পিউটারে কোনো আপডেট আমি শেয়ার করব না। আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি আপনারা যদি আপনাদের প্রশ্নগুলা ছোট করে করেন, কারণ আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে অনেক আগ থেকেই আপনারা কনস্ট্যান্টলি ফোন কল করতেছেন। সো আই উইল আস্ক দ্য কন্ট্রোল রুম যে আমাকে ফোন কল দেন, আমি ফোন কল দিয়ে শুরু করি। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি মেডিকেল গ্রাউন্ডে 10 ইয়ার্স রুটে সেটেলমেন্ট পেয়েছিলাম। তো রিসেন্টলি আমি বিয়ে করেছি, আমার পার্টনার যিনি, ওনার সাথে লিভিং টুগেদার ছিলাম 7 মাস। তো বিয়ে করেছি, ম্যারেজ রেজিস্ট্রেশন। তো এখন জানতে চাইছিলাম স্যার, আমার যেহেতু 2 টাইমস কেয়ারার আসে, 2 ঘন্টা প্রত্যেকদিন সার্ভিস দিয়ে যায়। তো আমার ওয়াইফ তো এখন মানে অ্যাসাইলাম আপিলে আছেন, উনি আলাদা অ্যাসাইলাম করেছিলেন। তো উনাকে আউটসাইড রুটে মানে 120 সেকশন দিয়ে যদি অ্যাপ্লাই করি যে আমার রুটে আর কি, মানে মানবিক কারণে, তো আমার যেহেতু এক্সট্রা 2 ঘন্টা অন্য কেয়ার এসে সার্ভিস দিয়ে যায়, বাদ বাকি 24 আওয়ারই আমার ওয়াইফ আমাকে টেক কেয়ার করেন। এক্ষেত্রে বাহির থেকে যে কেয়ারার এসে 2 ঘন্টা সার্ভিস দিয়ে যায়, এই কেয়ার সার্ভিসের কারণে আমার কেসে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, আমার ওয়াইফের স্যার মেরিট মানে কমবে কিনা, ওইটা জানতে চাইছিলাম স্যার। ওকে, আপনার অলরেডি সেটেলমেন্ট হয়ে গেছে, আপনি মেডিকেল গ্রাউন্ডে পাইছেন, আপনার কি ইনডেফিনিট লিভ হয়ে গেছে? লিমিটেড লিভ টু রিমেইন স্যার, 10 ইয়ার্স রুটে। ওকে, 10 ইয়ার রুটে আপনি পদক পাইছেন এবং আপনার ওয়াইফ পেন্ডিং অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন আছে এবং উনি আপনার যে পারমিশন হয়েছে ওইটার বেসিসে আপনি থাকার চেষ্টা করতেছেন। এম আই রাইট? ওকে, আপনার যে 2 ঘন্টা কেয়ার ওয়ার্কার আসতেছে, আপনাকে সার্ভিস প্রোভাইড করতেছে, এইটা এডিশনাল একটা কেয়ার আপনি পাইতেছেন। এটা আপনার মেইন অ্যাপ্লিকেশনে আপনার ওয়াইফের কোনোভাবে এফেক্টেড হবে না। ইটস নট উড নট বি অ্যান ইস্যু এট অল। কিন্তু আপনি যেটা করতে হবে যে আপনার যে পুরো রিলেশনশিপটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, এভিডেন্স ওইগুলো আপনি প্রপারলি সাবমিট করবেন। এবং যেহেতু আমি জানি না হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ ইয়োর মেডিকেল প্রবলেমস, এবং এর কারণে হয়তো হোম অফিস চেক করবে যে আপনার রিলেশনশিপটা ঠিকঠাক আছে কি না, ওই জন্য আপনারা প্রপার এভিডেন্স সংগ্রহ করে রাখবেন। হোম অফিস যে কোনো সময় চাইতে পারে। এবং উনি কি গ্রাউন্ডে অরিজিনাল অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছেন ওইটাও
একটু খেয়াল রাখবেন, এবং উনি কিভাবে আপনার রাইটে উনি শিফট করতে চাইতেছেন ওইটাও আপনি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, কারণ দেয়ার আর মেনি কোয়েশ্চন মার্কস বিহাইন্ড ইউর অ্যাপ্লিকেশন, ওইটা দেখতে হবে। আর আপনার যে মেইন প্রশ্নটা, আমি যেটা আবারও বলতেছি যে 2 ঘন্টা এডিশনাল কেয়ার সার্ভিস রিসিভ করার জন্য আপনার যে ওয়াইফের পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে ওইটা কোনোভাবে এফেক্টেড হবে না। থ্যাংক ইউ। কলার, সালাম আলাইকুম। আসসালামাইকুম ভাই। জি ভাই, সালাম আলাইকুম। কোকাসেন ভালো আছেন নি? আছি, আমি 2.5 বছর 10 ইয়ার রুটে আছি। তো হ্যাঁ। আমি এবার ফাইয়া আরো 2.5 বছর ভিসা পাইছি। তখন আমি ইউনিভার্সাল ক্রেডিটও আছি। তো আমার 2টা প্রশ্ন আছে। একটা হলো গিয়া আপনার যে আমার ইমিগ্রেশনের কোনো সমস্যাই বনে যদি আমি হজ যেতাম চাইলাম আর কি বছর, আর আর ইউনিভার্সাল ক্রেডিট কোনো সমস্যাই বনে, ওই 2টা জানতাম আসলে আপনার কাছে। জি না, যত আপনার শর্ট টাইমও লাগি যাইতা, এবং এটা আপনার কোনোভাবে ইউনিভার্সাল ক্রেডিটও এফেক্ট করতো না, এবং আপনি যে ফি ওয়াইভার দিয়া ভিসা এক্সটেনশন করছেন, ভবিষ্যতে আপনার ভিসা এক্সটেনশনও বা কারেন্ট ইমিগ্রেশনও কোনো ধরনের অসুবিধা আপনার হইতো নাই। আপনি হজ যাওয়ার বাদে যদি আপনি চিন্তা করেন আপনি দেশেও যাইতা, আপনি আওয়ার পরে দেশেও যাইতে পারবা, কোনো অসুবিধা হইতো নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। If a skilled worker gets 60-day letter, does his 5 years continuous clock start again? How does it work? Okay, skilled worker হিসাবে এটা একটা টেকনিক্যাল একটা আইনের ব্যাপার আছে মিস্টার রহমান। তো আপনি যদি 60 ডেজের লেটার পান এবং আপনি যদি উইদিন 60 ডেজের ভিতরে যদি আপনি আবার আরেকজন এমপ্লয়ার পাওয়ার পরে যদি আপনার ভিসা আপনি রিইনস্টেট করে ফেলেন, আপনার চেইনে কোনো ব্রেক আসবে না। থ্যাংক ইউ। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, মিস্টার Ahmed Habib, Assalamu alaikum. Taj bhai, Nashit bhai, I hope you are well. Always watch your program and I have been learning a lot watching. I claim further submission. It has been over 8 months now. Okay, and come to this country as a minor here for 16 years and went to secondary school, college as well. And please give me a time how long it will take. Mr. Ahmed, you came as a minor in this country and it's now 16 years running residence. So I would assume that you have spent formative part of your life in United Kingdom. এবং 8 months ago you made your further submission, and I would advise you to wait little longer. It may take up to 2 years for them to give decision. There's some cases in my office even running for more than 2 years, so they have no standard waiting time, এবং it is better not to create any pressure on them. And when it comes for the decision time, the Home Office will ask for further and better evidence, up-to-date evidence about your application. So make sure you provide all such evidence. You may not be granted refugee status, you are a failed asylum seeker, but on the balance it is most likely you will be granted leave to remain under the 10-year route visa. The Home Office may propose যে আপনি আপনার অ্যাসাইলুমের যে ক্লেম আছে ওইটা উইথড্র করতে হবে এবং তারা 10 ইয়ার রুটে আপনাকে লিভ দিয়ে দিবে। থ্যাংক ইউ। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি তাজ ভাই, কেমন আছেন? জি ভাইয়া, আল্লাহ রাখছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আপনাদের জন্য আমাদের কমিউনিটি অনেক হেল্প করতেছে। তো আমি শর্টকাট করে ফেলছি। আমার একটা কোয়েশ্চন ছিল, আমি স্কিল ওয়াটারে উঠে আছি। আপনার 3.5 ইয়ার্স হয়ে গেছে। আর আমি গত বছরের জানুয়ারিতে আমি বিয়ে করছি। আর এখন আমি আমার ডিপেন্ডেন্টকে আনাতে চাচ্ছি, বাট প্রবলেম হইলো আমার বিয়ার
বিয়ের পরে আমার যে ওয়াইফ আছে না, উনি পাসপোর্ট করছে, বাট পাসপোর্টে উনি আনমেরিড দিছে, ভুলবশত আনমেরিড দিয়ে দিছে, মেরিড দেওয়া নাই, লাইক স্পাউস নেম নাই, বা ওনার মা বাপের নাম আছে। তো আমি যদি এখন অ্যাপ্লাই করতে যাই, ওইটা কি কোনো প্রবলেম হবে বা কোনো ইস্যু হবে? আমি এখন অ্যাপ্লাই করতে চাচ্ছি আর কি, ওনাকে আনার জন্য। অলরাইট, মানে প্রশ্নটা এরকম হচ্ছে কি যে আপনি অলরেডি উনাকে বাংলাদেশে বিয়ে করে ফেলছেন এবং বিয়ের পরে উনি উনার পাসপোর্ট বানাইছে, কিন্তু পাসপোর্টে উনি উনার স্পাউসের ডিটেলস দেয় নাই, এটাই তো না? হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই। তো ওইটার কারণটা কি ছিল? এবং এটা তো ওরা পিক আপ করতে পারে ভাইয়া, ছোটখাটো জিনিসে ইমিগ্রেশন অনেক ঝামেলা করে নাওয়াডেজ, এবং এটা কি কারণ ছিল আমাকে একটু বলতে পারবেন আপনি? কারণটা ছিল আর কি, উনি মানে আর কি দেয় নাই আর কি। আচ্ছা, মানে বুঝতে পারছি, ওকে ঠিক আছে, আমাদের বলার দরকার নাই, বাট আপনি খুব শক্ত এভিডেন্স দিতে হবে যে উনার সাথে আপনার বাংলাদেশে বিয়ে হইছে, বিয়ের ছবি, তারপরে বিয়ের পরের ছবি, তারপরে আপনার সাথে যে অনগোয়িং আপনার যে করেসপন্ডেন্স আছে, কন্টাক্ট আছে, ওইগুলা সব এভিডেন্স দিবেন। এবং ইফ আই ওয়াজ ইউ, আমি ওই আপনাকে আপনার ডিটেলসটা দেওয়া হয় না এই ব্যাপারে, আমি হয়তো একটু সাইলেন্ট থাকবো, আমি কোনো কিছু ভলান্টারিলি ইনফরমেশন দিব না, হয়তো ওরা ওইটা পিক আপ নাও করতে পারে। আর যদি ওরা জানতে চায়, ইটস মোস্ট লাইকলি হয়তো তারা আপনাদেরকে ইন্টারভিউর জন্য কল করবে, তখন আপনারা ইন্টারভিউতে দেখতে হবে যে দুইজন পারফর্ম করতে হবে, জাস্ট টু চেক অন দ্য রিলেশনশিপ আর কি। ঠিক আছে, এটা নিজে তাকে হওয়ার কোনো দরকার আমি মনে করি না। যে আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া, মানে ওইটা প্রভাব ফেলতে পারে বা না ফেলতে পারে, এইটাই আর কি। হ্যাঁ জি, এখন ওইটা পিক করলে ইনফরমেশন দিবা, আদারওয়াইজ এটা নিজে থেকে ভলান্টারিলি কোনো কিছু দিয়া তাদেরকে অ্যালার্ট করার আমি দরকার মনে করতেছি না। ওকে, আসসালামু আলাইকুম দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্নটা বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, গত অক্টোবর মাসে আমাদের কোম্পানির লাইসেন্স রিভোক হয়েছে। এখন আমরা পুলে আবেদন করতে চাচ্ছি। এখন পুলের মধ্যে প্রথমে ইমেল করছি, এখন তারা চাচ্ছে ভিসা নাম্বার। এখন ভিসা নাম্বার কোনটা ভিসা নাম্বার দিব এটা পুলের মধ্যে, এই ফর্মের মাঝে? অক্টোবরও কোম্পানি লাইসেন্স গেছে না? যে অক্টোবরে লাইসেন্স রিভোক হয়েছে, আমরা জানতে পারছি ডিসেম্বরে, জানছি যে আমরা লাইসেন্স রিভোক হয়ে গেছে, ইমেল পাইছি। এখন চাইলাম আমরা পুলের মাঝে আবেদন করতাম, পুলো পয়লা তো আপনার আবেদন করছি আমরা, করার পরে একটা ফর্ম আছে, ফর্মের মাঝে ভিসার নাম্বার স্যার, এখন ভিসার নাম্বার কোনটা হইব? ভিসা নাম্বার হইলে তো আপনার যে কারেন্ট যে ভিসা নাম্বার, তো ওটাও তো দিতে হইব না নি? যে পাসপোর্ট আগে যে একটা ছিল, তো ওটাও তো ভিসা নাম্বার। এটা তো আমরা 2022 সালে যে সময় আইছি, এটা তো 3 মাস থাকে না, এটা ভ্যালিড, এটাই হইব না? এর পরে তো আপনি ইকানো আবার পরে তো আপনার ভিসা তো আপনি লঙ্গার করছেন না নি, আপনার কারেন্ট ভিসা নাই নি? জি না, আমরা তো আর লঙ্গাই, আমরা তো স্কিল ওয়ার্কার রুটে গেছি এখান থেকে, পরে তো যে আওয়ার পরে আমরা ফলো স্টুডেন্ট বিষয় ছিলাম, তারপরে এখান থেকে আমরা স্কিল ওয়ার্কার ভিসা, কেয়ার ভিসা। স্কিলড ওয়ার্কারর যে ভিসা আছে, যে ও তো ও নাম্বার তো দিতা, আপনার কারেন্ট একটা দিতা, আপনার পুরানা একটা নাই। স্কিল ওয়ার্কারের তো এমনি কোনো ভিসা নাম্বার নাই, এখানে বিআরপি আর এই তো আপনার এখন ই ভিসা করছি শেয়ার কোড, এখন কোনটা দিমু এখানে মাঝে? আপনি আমার কাছে লাগে যে আপনার যদি বিআরপির যে আগে যে নাম্বার আছিল না নি আপনার একটা, যে ও নাম্বার দেখো আপনার ই শেয়ার কোড একটা নাই, আপনার ও বিআরপির নাম্বার একটা দেখো, কারেন্ট একটা দিতে হইব। আপনি তো আগর ইগু তো আর লাপস হয়ে গেছে। ভিসা যেটা আমি আপনারা কই ভিসা নাম্বার, এটা আমি জানি আর আপনি কিতা প্রশ্ন করা, এটা কিন্তু দুই টাইপের ভিসা থাকতে পারে, একটা হইল গিয়ে এন্টি ক্লিয়ারেন্সের ভিসা আর একটা হইল লিভ টু রিমেইনর, বুঝছেন নি? সো আপনার
দুইটারেও তারা মিট করে, বাট আপনি তো অলওয়েজ আপনার কারেন্ট টকটা ইউজ করতে হইব। থ্যাংক ইউ। বিআরপি যেটা জি, দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, আপনি বিআরপি টকটা দেওয়া। আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের নেক্সট 2 days ইনশাল্লাহ আপনাদের এলাকায় আসছি, বার্মিংহামে থাকবো। আমি বলতে পারতেছি না ভাইয়া, কালকে খুব বিজি, বা বুধবারেও হয়তো পসিবিলিটি আছে যদি কোর্ট হিয়ারিং একটু আর্লি শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ ফর ইউর কন্ট্যাক্ট। আপনি সব সময় আমাদের প্রোগ্রামে থাকেন, পার্টিসিপেট করেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। রিগার্ডিং AL cases, what kind of document cover internal relocation properly? Needed general advice for all present in this context. Bari bhai, থ্যাংক ইউ। আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন বারি ভাই, এবং আমি একটু বাংলায় উত্তর দেই, তখন আমাদের সব দর্শকরা হয়তো এটা বুঝতে পারবে। কারণ ইন্টারনাল রিলোকেশন, আর আপনি বলছেন যে সবার বেনিফিটের জন্য প্রপারলি উত্তর দেওয়ার জন্য, ইন্টারনাল রিলোকেশনের এটার বাংলা যদি আমি বলি, এটা হচ্ছে কি, আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আপনারা যখন অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করেন, আপনাদের 3টা ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে কি, আপনাদের ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে হবে, আপনার ক্লেমটা বিশ্বাসযোগ্য কিনা, এবং আপনার ক্লেম যদি বিশ্বাসযোগ্য হয়, তারপরে ডিসিশন মেকার দেখতে হবে যে বাংলাদেশে আপনি আপনার অথরিটির কাছ থেকে কোনো প্রোটেকশন পাবেন কিনা, whether or not the authority is able or willing to protect you. তারপরের কথা হচ্ছে কি, আপনার যদি আজকে মনে করেন ঢাকায় প্রবলেম থাকে, আপনি কেন গিয়ে সিলেটে থাকতে পারবেন না, চিটাগাঙ্গে থাকতে পারবেন না, বাংলাদেশের অন্য কোনো পার্টসে কেন থাকতে পারবেন না? দিস ইজ কল ইন্টারনাল রিলোকেশন। এবং টু স্টার্ট উইথ ইন্টারনাল রিলোকেশনটা দেখেন, এটা একটা অনেক পুরনো একটা আইন, এবং এটা সবসময়ই রেফিউজি আইনের মধ্যে আছে, এবং এটা ফার্স্ট টেস্টেড হয়েছিল কোর্ট অফ আপিলে এই দেশে 1997 ওর 1999 হবে, ওই 2 সালের মধ্যে একটা সাল হবে, ইন দ্য কেস অফ রবিনসন। তখন ছিল টেস্টটা এরকমই ছিল। আমরা আমাদের তখন আর্লি লাইফে আমরা ওইটাকে জানতাম, যে তখন আমরা নতুন নতুন আসছিলাম প্রফেশনে, যে ইন্টারনাল রবিনসন রিজনেবলনেস, তখন এই নামগুলা ছিল না, রিলোকেশন এইসব কিছু, ওর ইন্টারনাল ফ্লাইট অল্টারনেটিভ। তো এইটা আপনার জন্য রিজনেবল হবে কি না, মনে করেন আপনি যদি একজন সিঙ্গল মানুষ হন, দেখেন ইজিলি সেই ওয়েল তুমি অন্য পার্টসে গিয়ে থাকো। এখন যদি আপনি বিবাহিত থাকেন, আপনার সাথে যদি আপনার বউ বাচ্চা থাকে, এবং আপনি মনে করেন ঢাকার বাইরে আপনার কোনো কানেকশন না থাকে, তখন আন্ডার দ্য রবিনসন প্রিন্সিপাল এই রিলোকেশনটা আপনার জন্য রিজনেবল হবে না। রিজনেবলনেস টেস্টটা হচ্ছে বাই রেফারেন্স টু practical difficulties you will face in relocating in terms of looking after your family and yourself. তো এটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা হচ্ছে কি, আপনি অন্য পার্টসে গেলে আপনার যে অপোনেন্ট যারা আছে, ওরা আপনাকে রিলোকেট করতে পারবে কিনা, এটা দেখতে হবে। রিলোকেশনের লাস্ট গাইডেন্স বাংলাদেশের ব্যাপারে 2023 নভেম্বর মাসে আমার মনে হয় আসছে। তো ওইটা আপনারা কনসিডার করতে হবে। আপনারা অনেক সময় ভুলে যান যে আপনারা এই ইস্যুটা অ্যাড্রেস করতে হবে না, কিন্তু এইটারে আপনারা প্রত্যেক সময়, অফকোর্স অ্যাসাইলুমের ক্রেডিবিলিটি নিয়েই তো মেইন ইস্যু থাকে। যখন ক্রেডিবিলিটি ইস্টাবলিশ হয়, তখন ঝামেলা। মনে করেন আজকে আমি বিকালে একটা পারমিশনের আপিল করতেছিলাম, যেটা প্রথম কোর্ট রিফিউজ করে দিচ্ছেন। সো জাজের কথাটা হচ্ছে কি, স্টার্টিং পয়েন্টে যে উনি একটু রিভার্স অর্ডারে ডিসিশন দিচ্ছেন, যে বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন, ইভেন দো আওয়ামী লীগ হ্যাজ গন,
উনি বলছেন যে ইন দ্য কারেন্ট সিচুয়েশন আই এম প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট যে ওই লোকটা সেফলি রিটার্ন করতে পারবে না বাংলাদেশে, কিন্তু জাজ বলছেন যে এটা, কিন্তু আমি উনার ক্রেডিবিলিটি অ্যাকসেপ্ট করতে পারতেছি না, উনার ক্লেম, উনার যে হিস্টোরিক প্রবলেম যে কারণে বাংলাদেশ লেফট করছেন, আই এম নট প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট হিজ ক্রেডিবিলিটি। সো যার কারণে বিগিনিংয়েই উনি কেসকে ক্রাশ করে দিচ্ছেন, কিন্তু ইন অ্যাডভান্স উনি বলছেন যদি আমি তার কেস অ্যাকসেপ্ট করি বাকি দুইটা রিকোয়ারমেন্টে he fulfills the requirement. I am satisfied on the basis of current situation in the country. So আপনারা এই জিনিসটা যখন এভিডেন্সে কোর্টে যাবেন, আপনারা কিন্তু এটা ইউ প্রিপেয়ার টু আনসার ফর ইট অলসো ফর ইউর অ্যাসাইলুম ইন্টারভিউ। আপনাকে লাস্টে একটা প্রশ্ন করতে পারে যে তোমাকে মনে করো আমরা সবকিছু মেনে নিলাম, তুমি বাংলাদেশের অন্য পার্সে গিয়ে কেন থাকতে পারবে না, বা কুমার যখন প্রবলেম শুরু হয়েছিল তুমি চেষ্টা করছিলে কিনা, ও তো ওই জিনিসটা একটু আপনারা খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ, আই হোপ ইট বেনিফিটস এভরিবডি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন আপনার প্রশ্নটা প্লিজ। স্যার, ফার্স্ট অফ অল আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের এই সার্ভিসটার জন্য, যার জন্য আমরা বাঙালি কমিউনিটি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হচ্ছি। আপনাদের জন্য আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন। থ্যাংক ইউ ভাইয়া। কালকে অনেকদিন পরে একটা বিয়ের প্রোগ্রামে গেছিলাম, অনেক বিয়ের প্রোগ্রাম মিস করছি কালকে, তো খুব খুশি লাগছে যে আমার ফ্যামিলিকে নিয়ে গেছিলাম, যে আপনারা কমিউনিটির অনেক মানুষ অ্যাপ্রোচ করছেন, এবং একটা কমেন্ট খুব ভালো লাগছে, আমার এক মুরব্বী চাচা বলছেন যে বাতিজা তুমি কমিউনিটিকে রিয়েল একটা সার্ভিস দিতেছো, আমরা তো দেখি বুঝি সবকিছু, তো অনেক বাঙালিরা আপনাদের কারণে আমাদের এখানে ভাইয়া কোনো বেনিফিট নাই, এবং আমি চাই যে আমার কমিউনিটির মানুষগুলা যেন উপকৃত হয়, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার নাশিদ ভাইয়ের জন্য, যে আমরা 17টা বছর থেকে একই প্ল্যাটফর্মে প্রোগ্রাম করতেছি, এবং আমরা যেন আপনাদের এই ভালোবাসা নিয়েই একদিন এই প্রোগ্রামের জন্য আমরা ইতি টানতে পারি। আমরা সারা জীবন থাকবো না, কিন্তু আমরা হয়তো একটা লেগাসি রেখে যাব, আপনারা এক সময় মনে করবেন, স্পেশালি আমাদের ইয়াং যারা এই দেশে আসছেন, আমাদের ক্লায়েন্ট আছেন, দর্শক আছেন, বা যারা প্র্যাকটিসে আসছেন। ভাইয়া বলেন আপনার প্রশ্নটা, আমি কি হেল্প করতে পারি? জি আলহামদুলিল্লাহ। এটা মনে হচ্ছে যে আমাদের কাছে যে আপনাদের এই সার্ভিসটা এভরিনি প্রতিনিয়ত দেখতে দেখতে এখন আপনাদেরকে একজন পরিবারের মতোই মনে হয়। আপনাদের পেজ দেখলে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। নাশিদ ভাই আপনার পেজ অনেক ভালো লাগে। ভাইয়া দোয়া করবেন। আমি আজকে ইফ আই জাস্ট শেয়ার আপনাদের সাথে, একজন ক্লায়েন্ট আসছেন, উনি অল দ্য ওয়ে রসডেল থেকে আসছেন, তো উনি নতুন এই দেশে আসছেন ফ্যামিলি নিয়ে, তো আমি উনাকে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে আমার ডিটেলস পাইলেন, আপনি তো নতুন আসছেন। বলেন যে আমি আপনাকে বাংলাদেশ থেকে আপনাকে ফলো করতাম, প্রোগ্রাম দেখতাম, এবং একদম বাংলাদেশ থেকেই নিয়ত করে আসছি যে আমি লন্ডনে আসিয়া কোনো কিছু করলে আমি আপনার সাথে দেখা করব, এবং আপনি যদি আমাকে হেল্প করেন, গাইডেন্স দেন, তাইলে হয়তো আপনার কাছ থেকে অ্যাডভাইস নিব। সো আমি উনাকে বলছি যে থ্যাংক ইউ সো মাচ, আপনি নতুন আসছেন, সময় নেন, ডিপলি চিন্তা করেন, আপনার লাইফের একটা মেজর ডিসিশন আপনি নিতে হবে, ইউ আর পার্সোনালি এফেক্টেড, আপনার ইউ হ্যাভ রিজনস টু লিভ ইউর কান্ট্রি এন্ড ইটস বিন সাপোর্টেড বাই অল দ্য এভিডেন্স। তো এটাই তাকে দর্শকদের কাছে বাই চাওয়া পাওয়া। আর আপনারা প্লিজ একটা জিনিস, আমি বা আমাদের যে কোনো আইনজীবীর কাছে যান, ইনশাল্লাহ আমাদের বাঙালি কমিউনিটিতে আজকাল আমরা তো অনেক আইনজীবী আছি, আমরা সবাই চেষ্টা করতেছি আমাদের কমিউনিটিকে সার্ভিস কভার দেওয়ার জন্য। একটা জিনিস আমাদের কাছে আপনারা চাইেন না যে আমি গ্যারান্টি চাই আমার কাজ হইতে হবে, তো ওই জিনিসটা ভাইয়া আসলে আমরা আমাদের প্রফেশনাল কন্ডাক্টও এলাও করে না, এবং মোরালি ওই জিনিসটাও রাইট না। আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন, এবং
সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখন আমাদের কাছে আসেন আপনারা, বিশ্বাস করেন আমরা আপনাদের পার্সোনাল ডিটেলস কখনো আমরা শেয়ার করার কথা না, এটা কনফিডেন্সিয়াল জিনিস, কিন্তু ফুল এন্ড ফ্র্যাঙ্কলি যদি আমাদের সবকিছু আপনারা বলেন, এক্সপ্লেইন করেন, তখন আমাদের জন্য একটু হেল্প হয়। মনে করেন আপনার ওয়াইফের সাথে আপনার প্রবলেম আছে, নতুন ভাবে শুরু হয়েছে, কিন্তু প্রিভিয়াসলি হয়তো এখানে পুলিশ ইনভলভমেন্ট থাকতে পারে, কোর্ট কেস থাকতে পারে। এখন যদি ওইটা আপনি আমার কাছে হাইড করেন, বিশ্বাস করেন আমি আপনাকে কিন্তু রং অ্যাডভাইস দিয়ে বসবো, এবং পরবর্তীতে ওইসব জিনিস তো আসলে লুকানোর জিনিস না। তো ওই জিনিসগুলা আপনারা একটু খেয়াল রাখবেন যখন আমাদের কাছ থেকে আইনি পরামর্শ আপনারা নিতে আসবেন। ভাইয়া সরি, আপনার প্রশ্নটা বলেন। থ্যাংক ইউ। জি, আমার প্রশ্ন হচ্ছে আমি একটু ফ্যামিলি ভিসা সুইচ করব, সেজন্য কিছু ইনফরমেশন আমি হচ্ছে নটিংহামে থাকি আলহামদুলিল্লাহ। তো আমি 2023 সালে এসেছি। আমার গ্রাজুয়েশন শেষ হয়ে পরে আমি এখন পিএইচডব্লিউ তে আছি। তো আমি গত 24 সালের অগাস্টে এখানে আলহামদুলিল্লাহ বিয়ে করি। আমার ওয়াইফ সিটিজেন এখানকার। তো আমি চাচ্ছি এই জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে ফ্যামিলি ভিসা সুইচ করবো ইনশাআল্লাহ। তো আমি নিউজ শুনছি যে আফটার 8 February 26 ILR route is gonna be changed. I don't know. এই রুট, এইটা একটা কোয়েশ্চেন আমার। আরেকটা হচ্ছে যে আমার বেবি আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই মার্চে। আমি যখন সুইচ করব তখন তার কোনো সে আসার আগে তো আমি সুইচ করতেছি, তো সে আমার সুইচ করার সময় তার কোনো পেপার আমার অ্যাড করতে হবে কিনা, দুইটা। আর তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে এনএসএস এই পেপারস গুলোর পিরিয়ড হচ্ছে 6 months। তো বাট আমরা বিবাহ করেছি 24 অগাস্টে, বাট আমাদের ব্যাংক স্টেটমেন্ট এভরিথিং ওপেন করেছি 6 months হয়েছে। তো এটা কোনো প্রবলেম হবে কিনা? ওকে, আমার একটা প্রশ্ন বিফোর আই আনসার ইট, আপনাদের তো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট তো ফুলফিল হয় না? 29,000 বেতন আছে তো? আলহামদুলিল্লাহ আমাদের আমিও জব করি আলহামদুলিল্লাহ, সেও জব করে। আমি ফুল টাইম, সে পার্ট টাইম। তো আমাদের ইয়ারলি স্যালারি দুজনের মিলে হয়ে যায় প্রায় 38,000 প্লাস আলহামদুলিল্লাহ। ওকে, নো প্রবলেম। আপনাদের কম্বাইন ইনকাম আপনারা দিবেন, এবং আপনি যেটা শুনছেন যে আইএলআর রুটটা চেঞ্জ হইতে পারে, ওইটা ভাইয়া কতটুকু বাস্তবায়িত হবে আমরা জানি না। আপনারা দেখতেছেন তো প্রত্যেক দিন নিউজের মধ্যে কি অবস্থা হইতেছে। আমি তো গতকালকে থেকে আমি বলতেছি যে আমি মনে হয় 2 সপ্তাহ আগে আপনারা নোটিস করছেন, আমি বলছিলাম যে এই প্রাইম মিনিস্টার কিন্তু ফুল টার্ম হয়তো করতে পারবেন না, এবং ব্রিটিশ পলিটিক্সে অলরেডি একটা মেজর শেক আপ আমরা ফোরসি করতেছি। আপনারা দেখছেন তো, এবং আপনারা যে লিস্টে দেখছেন যে কতজন এমপি কনজারভেটিভের যে রিফর্মে ওরা সুইচ করতেছে। So it's not a good news for the British politics. British Prime Minister is a very unpopular Prime Minister at the moment, এবং এই যে প্রস্তাবগুলা তারা দিছে আইন করবে, হয়তো there could be a U-turn on the part of the government. তো আমি আপনারা সবাইকে বলতেছি আপনারা প্যানিক করবেন না, একটু পেশেন্টলি ওয়েট করেন। আর আপনার অ্যাপ্লিকেশনটা যেহেতু ম্যাচিওর হয়ে গেছে, আপনি একটা কাজ করেন, আপনি 1000 পাউন্ড বেশি যাবে, আপনি সেম ডে সার্ভিসে গিয়ে আপনার ভিসাটা করাই নিয়ে আসেন, একদিনে ভিসা পেয়ে যাবেন। এবং বেবি, আপনার ওয়াইফ যে প্রেগনেন্ট, এটা হয়তো প্রেগনেন্সির যদি কোনো ডকুমেন্ট দেন, ইট উইল হেল্প ফর দেম টু আন্ডারস্ট্যান্ড, এবং অলসো আপনার যে জেনুইন অ্যান্ড সাবসিস্টিং রিলেশনশিপের যে টেস্ট আছে ওইটা ইজিলি স্যাটিসফাইড হয়ে যাবে, দ্য ফ্যাক্ট দ্যাট ইয়োর ওয়াইফ ইজ এক্সপেক্টিং। আর বেবি তো বর্ন হইলে বেবি ব্রিটিশ সিটিজেন হবে বাই ভার্চু অফ মাদার্স ইমিগ্রেশন পজিশন। আর আপনারা তো 6 মাসের তো ডকুমেন্ট দিতে হবে, অ্যাকোমোডেশন দিতে হবে, আর আপনাদের বিগিনিং থেকে যে আপনাদের ইসলামিক বিয়ে বা ইংলিশ বিয়ে যেটাই হোক, ওইখান থেকে যে আপনারা একসাথে আপনাদের রিলেশনশিপ আছে, তো ওইটাই আপনারা স্যাটিসফাইড করতে পারবেন। বাট আমার রিকোয়েস্ট রইবে ওয়ান্স এগেইন যে প্লিজ দুইজনে এটা সেম ডে সার্ভিসে ভিসাটা করাই নেন। ইটস এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন,
if you put all the documents together. আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? থ্যাংক ইউ। আমি মনে হয় উনি চলে গেছে। কন্ট্রোল রুমকে আমি বলবো কল থাকলে আমাকে কল দেন। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাই, আমি প্লিজ আমার লাইনটা আপনি কাটবেন না। আমি খুব জরুরি একটা বিষয় জানার জন্য ফোন করেছি। আচ্ছা, আপনি পয়লা আমারে খুব আস্তে আস্তে আমি শুনি। জি, আমার বাচ্চা 7 বছরের রাইটে আমরা 2.5 বছর আগে লিগ্যালিটি পেয়েছি। এখন তো আমার বড় মেয়ের বয়স হয়েছে 9 বছর, আর ছেলে, আমি আর আমার হাজবেন্ড, আমাদের আবার এক্সটেনশন করতে হবে। এখন ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করব। 28 ফেব্রুয়ারিতে আমার ভিসা শেষ হয়ে যাবে। তাহলে আমি কবে ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করব? 28 ফেব্রুয়ারি তো যদি আপনার ভিসা শেষ হয়, আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন পারলে আপনি এখনো করুকা as soon as possible, কারণ বর্তমানে যত ফি ওয়েভার অ্যাপ্লিকেশন আমরা করি, আর প্রত্যেকটা ফি ওয়েভার অ্যাপ্লিকেশনও তারা কিন্তু কোয়ারি রেজ করে ভাইয়া। ইটস নট ইজি। সো আপনি চেষ্টা করুকা, যদি সবকিছু ঠিকঠাক থাকে এখনো আপনি অ্যাপ্লিকেশন করুকা। 28 ফেব্রুয়ারি যদি আপনার ভিসা এক্সপায়ার হয়, আপনি জানেন তো যে আপনি 28 দিনের উইন্ডোত ফললে আপনি মনে করুকা 28 ফেব্রুয়ারি আপনি জানুয়ারি বা বিগিনিং অফ জানুয়ারির এন্ডও বা বিগিনিং অফ দ্য ফেব্রুয়ারি তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি ভিসা এক্সপায়ারি পর্যন্ত ওয়েট করা লাগতো না। আর যদি আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন হবে না, জি না, আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন যদি করেন, এর পরেও যদি আপনার অ্যাপ্লিকেশন যদি মনে করুকা রানিং থাকে, ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন, আপনার ভিসাও যদি এক্সপায়ার হয়ে যায়, আপনার 3C লিভ মানে আপনি লফুলি থাকবা, এই দেশে কোনো অসুবিধা হইতো না। ঠিক আছে? আমার যে ব্যাংক স্টেটমেন্টে, হ্যালো, হ্যাঁ খোকা, ব্যাংক স্টেটমেন্টও কিতা প্রবলেম? জি, আমার যে ব্যাংক স্টেটমেন্টে আমি 300 পাউন্ড দিয়ে একটা ফার্নিচার কিনছিলাম, এটা ডাইরেক্ট মানে কার্ড দিয়ে পে করছি। এটাতে কোনো সমস্যা হবে? জি না, কোনো প্রবলেম নাই। বাট আপনি যখন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবা, it is a requirement in the fee waiver application. আপনার মনে করুকা 200 পাউন্ড বা এর উপরে যদি কোনো ট্রানজাকশন লেনদেন ব্যাংক হয়, প্রত্যেকটা জিনিস আপনি এক্সপ্লেন করতে হইব। গত 6 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট দিবা, এটারে কয় মানে অ্যানোটেড ব্যাংক স্টেটমেন্ট আপনি লেখা দিতে হইব। আমি এটা হচ্ছে কি ভাই, আমি 300 পাউন্ড দিয়ে হাইয়েস্ট একটা মানে শপিং করছি। 300 পাউন্ড তো কোনো বড় অ্যামাউন্ট নাই, কোনো অসুবিধা নাই, বুঝছেন? আর 300 পাউন্ড ক্যাশ উঠাইছি, আমার বাচ্চাদের মসজিদে ফিস দেই 100 পাউন্ড করে প্রত্যেক মাসে উঠাইছি। একটা মাসে আমার এজিয়া ছিল, এখানে আমি তো আপনি এক্সপ্লেন করি দিলাই বা কোনো অসুবিধা নেই। আপনি যদি 1000 পাউন্ড আপনার ব্যাংক থেকে তুলো নেন, ইফ ইউ এক্সপ্লেন টু দেম 1000 পাউন্ড আমি তুলছি, আমার খরচ আছিল না, আমার বাচ্চাইন্তর কাপড় কিনছি, বা আমার বাচ্চাইন্তর লইয়া উইকেন্ডও আমি হলিডেতে গেছি, কোনো অসুবিধা নাই। এটা আপনার ফি ওয়েভার এফেক্টেড হইতো নাই। ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ইউকেতে এসেছি প্রায় 2 বছর যাবত। ডোমেস্টিক ভায়োলেন্স রুটে আইএলআর পেয়েছি। প্রশ্ন হলো সিটিজেনশিপের জন্য কতদিন পরে অ্যাপ্লাই করা যাবে? ওকে, আমি আশা করতেছি যে আপনার লফুল রেজিডেন্সের চেইনে কোনো ব্রেক হয় নাই। আপনি পুরো 5 বছর থাকতে হবে এই দেশে, এবং যে লাস্ট যে বছর আছে এই বছর আপনার আইএলআর থাকতে হবে। তো ওইটা তো আপনি অলরেডি আইএলআর পেয়ে গেছেন, তো কোনো অসুবিধা নাই। তো আপনি পুরো 5 বছর কমপ্লিট করতে হবে, এবং আপনার যে বছর অ্যাপ্লিকেশন করবেন এই বছর আপনি 90 দিনের উপরে দেশের বাইরে থাকতে পারবেন না, এবং সিন্স ইওর অ্যারাইভাল ইন লাস্ট 5 ইয়ার্স আপনি টোটাল 270 দিনের উপরে দেশের বাইরে থাকতে পারবেন না। থ্যাংক ইউ। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তাজ ভাই, ভালো আছেন নি? জি ভাই,
ভালো আছে ফোকাসাইন। তাহলে আপনার ধন্যবাদ। আর আমার কোয়েশন আছে তাজ ভাই, অ্যাপ্লাই করেছিলাম 10 বছর উঠে একেবারে ভিসা দিতে, বুঝছেন ভাই? তখন আমি 2 নম্বর সময় পাই, 1 নম্বর সময় আমার ভিসা দিছে, আপিল লগে আমি অ্যালাউড করছি, 2 নম্বরের সময় আমি ভিসা দিছে আমারে, 3 নম্বর সময় আমার ওয়াইফ রে দোকানের কারণে তারা এখন আমার আর ভিসা দেন না। এখানে কিতা কর ভাই কিতা কর ফোকাসাইন? তারা কোরা কি উল্লেখ করে দেয় তুই বা দেশে গেলে থাকতে পারবে, তোর বউর লগে কোনো সমস্যা হইতো নাই, ওগুলা কি তারা এক্সপ্লেন করছে। বাট ফয়লা তারা আমার ভিসা দিল, এখন বাচ্চারও গেছে আমার 1 বছর, আমি গুলা সবগুলা ম্যারেজ সার্টিফিকেট সব আমি দিছি ডকুমেন্ট। আপনি আপনি কিতা আচ্ছা উনকা একটা বার ভাই প্লিজ, আপনি কিতা আপনার নিজর যে এক্সটেনশনের অ্যাপ্লিকেশন 3 নম্বরটা ছিল গুত আপনার বউ বাচ্চারে ঢুকাই লিছেন নি এক্সটেনশন অ্যাপ্লিকেশন? যে তারা যে সময় আমার অ্যাপ্লিকেশন করার সময় জিজ্ঞাসা করাইছে বিয়া করছেন, আমি তো দিছি ভাই, সবগুলাতে দেওয়া লাগে না নি, ওগুলা দেওয়ার পরে আপনি দিছেন ঠিক আছে, বাট আমি জানতাম স্যার তারা লাগি অ্যাপ্লাই করছেন নি না তারার খালি ইনফরমেশন দিছেন আপনার অ্যাপ্লিকেশন? তারা লাগি আমি পয়লা জো করেছিলাম, ফি ওয়াইবার লাগি অ্যাপ্লিকেশন করেছিলাম, বাট তারা অ্যাকসেপ্ট করছে না, তারা পেন্ডিং ও রাখে লিছে। তারপরে কি ওগুলা বাদে আমারটা এক্সটেনশনের সময় আইছে, তখন আমারটা এক্সটেনশন করার সময় আওয়ার পরে আমি ফি ওয়াইবার লাগি অ্যাপ্লিকেশন করছি, অ্যাকসেপ্ট করছে, বাদে মেইন অ্যাপ্লিকেশন করছি, বাদে তারা 1 মাস 2 মাস হয়ে জানাইছে তারা কয় রিফিউজ। আপনারে আপিলের সুযোগ দিছে নি? জি ভাই, আপিল করার সুযোগ দিছে নি কোর্টে? জি জি আপিল করার সুযোগ দিছে তারা। আবার পরে আমি সবটা ডকুমেন্ট দিছি লিখকে, তারা 2 বার আমারে দিছে ভিসা, 3 নম্বর খালো তো রাইট তারা দিছে লিখা ফ্যামিলি মেম্বার অফ ফ্যামিলি, মানে প্রাইভেট, আমি যেহেতু প্রাইভেট লাইফে পাইছি পয়লা আপিল উইন করছি, এখন তারা আমার ঘর মেম্বার অফ ফ্যামিলি লাইফে তুই এটা উত্তরে দিতাম না আমরা, মানে রিজন হলো তারা। আমি কই আপনারে উনকা আপনি এই দেশে কত বছর থেকে আছেন? জি ভাই, আমি 11 বছর 2 মাস হয়ে গেছে। আমি আন্ডারেজ কেস মারিছিলাম 2014, আমি 14 বছরের সময় আইছিলাম এই দেশে। Okay, brother, I think you when your family applied for fee waiver and when you added information about your family life, I think something somewhere একটু রং হইছে ভাই, আমি কইতাম পারি না কাগজপত্র না দেখে তারা ইমিগ্রেশনের হিস্টোরি তুললা ধরছে ওখানে, যে মানে কোনো কিছু আমি পাইয়া না, তারা আমার কোনো রিজন পাইছে না। তাইলে আপনি আপিলও যদি যান, আপনার মনে করো what they are saying যে আপনার ম্যাটেরিয়াল চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস ভাইয়া, আমরাও যে যারা এক্সটেনশন অ্যাপ্লিকেশন করেন ইটস নট স্ট্রিক্টলি অ্যান এক্সটেনশন অ্যাপ্লিকেশন, আপনারা কিন্তু প্রত্যেকটা সার্কামস্টেন্সেস তারা আবার কনসিডার করে আপনি এগুলা এক্সপ্লেন করা লাগে, এবং সামথিং সামওয়্যার একটু রং হইছে ভাইয়া, রাগ করেন না, যেন আপনার কাগজ দেখলে হয়তো বোঝা যাইব, এবং এটা রিফিউজ করছে ঠিক আছে, তারা রাইট আছে রিফিউজ করা, কিন্তু আমার কাছে লাগে যে এটা কোনো রিজনেবল রিফিউজাল না, এটা আপনি যদি আপিলও যাইন আপনি উইন করবা, এবং আপনি রাইটলি পয়েন্ট আউট করছেন আপনার অরিজিনাল লিভ টু রিমেইন দেওয়া হয়েছে আপনার প্রাইভেট লাইফ রুটে, এবং ওটাও তো আপনার কন্টিনিউ করার কথা। এবং 2 বার আমারে দিছে ভাই, 2 বার আমারে কোনো কোয়েশ্চন করতে না দিলাইছে। ইনশাআল্লাহ মুকা আপনি আপিলও গেলে উইন করবা, আপনি প্রাইভেট লাইফও আপনি পাইছেন, আপনি কিতা মানুষ নাইনি তারার চকুত যে আপনি সংসার করতে নানি, আপনার বিয়া শাদীর দরকার আছে নানি, আপনার বিয়া জি ভাই পেপারে লিখা দিছে তারা বাংলাদেশে তুই যেতে পারবে সব, বাট ফলে আমার যেহেতু জজে অ্যালাউড দিলাইছে আপিল 2 বার দিল, 3 নম্বর সময় মানে মিক্স আপ কইরা দিলাইছে স্যার, আমি আশ্চর্য হয়ে গেছি। আপনি আশ্চর্য হইবা, এটা তো আশ্চর্য হইবার আরো কত জিনিস আছে রে ভাই, যে আপনারে আমি কই নানি যে সব সময় আপনারা যে তারার অভিজ্ঞতার অভাব, তারা কাগজপত্র দেখতে চায় না, বুঝছেন নি, আপনি আপনার ফ্রাস্ট্রেশন শেয়ার করি, আর আমরাও অনেক সময় আপনারা কাজ করতে গিয়ে মনের মাঝে অনেক কষ্ট লাগে, বুঝছেন নি, যেগুলো আসলে
রিফিউজ করার কথা নাই, কিন্তু দে ইউজ দ্য রিফিউজাল, এবং আপনি এটা উইন করবা, এবং আপিল উইন করলে আপনার যে 10 ইয়ারের যে লফুল রেজিডেন্স চেইন আছে, এই চেইন একটা আপনার ব্রেক হইতো না, বাট দে ডু হ্যাভ দ্য রাইট টু রিফিউজ ইউর অ্যাপ্লিকেশন। ওটা আপনি এখন কন্টেস্ট করতে হইব, বুঝছেন? এটা কিছু কিছু আনরিজনেবল ইমিগ্রেশন অফিসার আছেন, তারা এগুলা অ্যাপ্রোচ নেয়, বিকজ তারা স্টার্টিং পয়েন্ট হইল গিয়ে আপনারে তারা কিছু দিত না। সো ইট ইজ ভেরি আনফর্চুনেট, এবং আপনি হয়তো আপনার ফ্যামিলি সিচুয়েশন প্রপারলি হ্যান্ডেল করছেন না, আমি আবারও কইয়ার, বাট সামথিং সামওয়্যার একটু রং হইছে, এবং ওটা তারা সুযোগ নিয়া তারা রিফিউজ করছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি আপিল করছেন, কারেন্টলি there is a huge backlog and waiting time for the appeal hearing, তো এখন আপনারা একটু ওয়েট করুকা, এবং আপনার ফ্যামিলি লাইফ কন্টিনিউ করুকা, যেটা ওইবার হয়ে গেছে। নো নিড টু গেট আপসেট। আপনি আপনার যে পুরানা যে লিভ টু রিমেইন পাইছেন, জাজেজ একটা অ্যালাউ করছেন আন্ডার দ্য প্রাইভেট লাইফ রুট, আপনি হয়তো আপনার পুরা কেসে রিওপেন করিয়া কোর্টও প্রপারলি প্রেজেন্ট করতে হইব। থ্যাংক ইউ। Assalamu alaikum. I'm currently on the PNSW since 2024, expiring 26. I am married since August 2024. She's a British citizen. ILR route. I think, Badar Hawk, I have already answered your question, and I give you very detailed answer. So I do not need to repeat. আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া বলেন। হ্যালো, আমার একটা প্রশ্ন হইল, মাত বুঝরানি ভাই? জয় জয় মাত বুঝিয়ার খোকা। জয় ভাই, আমি 2021 সালে উদ্দেশ হয়েছি। 21 সালের লাস্টে দি অ্যাসাইলাম কেস মারছিলাম ছাত্র শিবির হইয়া। তো তারা আমারে আস্তে আস্তে 2023 সালে ইন্টারভিউ ডেট দিছে, ইন্টারভিউ রিফিউজ করছে, যারা আপিলের সুযোগ দিছিল আপিল করছে, আপিলের ডেট দিছে, কোর্ট যাইবার লাগে। আমি কোর্টও যাইতাম পারছি না আমার অসুস্থতার কারণে। সেকেন্ড টাইম আরবার দিছে, বাট আমি সেমও আমার খুব বেশি অসুস্থ আসতাম, মেডিকেল গেছি। তারা আর আমি আমার সলিসিটারে পাঠাইছিলাম কোর্ট এডজান্ট করার লাগে। তো জজে আরবার এটা অ্যাকসেপ্ট করছেন না আমার, তারা কেস কোর্ট গাই দিচ্ছে নাকি, কইছেন যে তুমি যদি আমার সলিসিটারে কইছেন তুমি যদি এড হইতে চাও আমরা লগে এড হইতে পারবাই, নাইলে আমরা কোর্ট গাইলি মোলা নিজে নিজে আর কি। যাই হোক, তারা কোর্ট গাইয়া আমারে তো আর রিফিউজ করে দিয়েছেন। তো আমি আরবার আপিল করছিলাম যে আমার কোর্ট দিবার লাগিন, কিন্তু তারা ডেট দিচ্ছেন না, রিফিউজ করে দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হয়েছে গিয়ে ভাই, এখন আমি আবার ফার্দার সাবমিশনের লাগিন অ্যাপয়েন্টমেন্ট লইছি, আগামীকালকে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট। এখন যদি ভাই আমি কোনো জায়গাতে রেস্টুরেন্টও কাজ করি, আমার যদি দৌড়া হয়, মনে হইল ইমিগ্রেশন পুলিশ আয় দৌড়ে, আমার কোনো প্রবলেম হইব নি, বা আমার দরিয়া লেগে হইব কিনি, আমার দেশও পাঠাইব নি? আপনি যেহেতু কালকে লিভারপুল যাইবা, ফার্দার সাবমিশন ইউনিটও আপনার কাগজপত্র জমা দেওয়া লাগে, তারা আপনার অফিসিয়াল একটা লেটার ইস্যু করবো যে আপনি ফার্দার সাবমিশন জমা দিয়েছেন, এবং ইনশাল্লাহ আপনার এটা যতদিন রানিং চলবো ইমিগ্রেশনে আপনারে প্রবলেম করতো না। হয়তো খামাকাজও ধরলে মালিকর প্রবলেম হইতে পারে, আপনারে ওয়ার্নিং দেওয়া যাইতে পারে, কিন্তু আপনার এই কেসটা যত সময় রানিং চলবো আপনি সেফ এবং সিকিউর ভাবে এই দেশে থাকতে পারবা। আপনারে তারা ডিটেইন করিয়া রিমুভ করার পসিবিলিটি খুব কম, এবং আপনাকে যদি ইমিগ্রেশনের যদি অ্যাডভার্স অ্যাটেনশনও আইন হয়তো আপনারে তারা সাইনও দিলাইতে পারে, বাট সাইনও আপনি কন্টিনিউ করেন যতদিন আপনার ফার্দার সাবমিশন এটা কন্টিনিউ হইব। এবং আপনি বা যারারও ফার্দার সাবমিশন রানিং আছে হোম অফিসে, একটা জিনিস আপনারা খেয়াল রাখবা, আপনারা কিন্তু সব সময় নতুন ইনফরমেশন আপনারা অ্যাড করতে পারবা, যে আমার দিস ইজ দ্য নিউ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, দিস ইজ দ্য নিউ ডেভেলপমেন্ট ইন মাই পার্সোনাল সার্কামস্টেন্সেস। সো মনে করো আপনি ফার্দার সাবমিশন জমা দিছেন, এর ভিতরে যদি আপনার
একটা ম্যারেজ হয়, আপনার রিলেশনশিপ হয়, you do not need to make any new application. আপনি কিন্তু ফার্দার সাবমিশনও ইনফরমেশন এটা করতে পারবা, Yeah. you don't have to make a fee paying application. এখন হোকা যে বুঝছো, এখন যদি ভাই মনে করি লোক একটা স্টুডেন্ট বিষয়, একটা স্টুডেন্ট আইছে, ছাত্রী আইছে, আমি ওদের সব বিয়া করছি না, তাইলে বিয়া করি, তাইলে তাইলে কি তা আমার ও কেসের ভিতরে হারাইতাম না, আমি ফার্মুনি তাই না স্টুডেন্ট বিষয় মানে তাই না ডিপেন্ডেন্ট হইতাম ফার্মুনি। আন স্টুডেন্টও ডিপেন্ডেন্ট আপনি হইতে পারতা না আপনার যে ব্যাকগ্রাউন্ড, কিন্তু তার লগে যদি রিলেশনশিপ হয় আপনি একটা তারারে সুন্দরভাবে এক্সপ্লেন করিয়া হয়তো আপনি এড করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন, বাট স্টুডেন্টরে বিয়া করিয়া আপনার ইমিগ্রেশনের তেমন কোনো হেল্প হইতো নাই। বাট আপনি একটু আগে বাইরে যেটা কইছি যে আপনারা তো সবই তো গ্রোন আপ এডাল্ট, মানুষের তো সংসারের দরকার, ম্যারেজের দরকার, মানুষে হয়তো এগুলা তারা করতো না নিয়ে, এবং এগুলার কারণে মানুষরে পিনালাইজ করা তো ভেরি আনরিজনেবল। আপনি মনে করো একটা মানুষ 10 বছর রুটে তারে ভিসা দিলায়, তার বউ আনতে দিলায় না, বাচ্চা আনতে দিলায় না, তো তারা তো কেন রিলেশনশিপও তো করবো না নি। সো আপনি এবং আপনি যতদিন ফার্দার সাবমিশন রানিং করবো আপনারা কেউ কিছু করতো নাই, আপনি একটা চেক করার দরকার নাই। আমি আরো কলার উত্তর দিতে কইছি যে সাম কেসেস ইট মে টেক বিটুইন 2 to 3 ইয়ার্স। সো আপনি যত সময় পাইবা আপনার লাগি ভালো। দর্শক, আমরা একটা ছোট্ট ব্রেকও যাইমু, ব্রেকের পরে ইনশাআল্লাহ we will join again. Stay with us. Thank you. এই অবস্থার মধ্যে টাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই। বাড়াইবে নিবা আজকে? কোন দিন যেন আমার বাড়ি হইব, গাড়ি হইব। জিও শেফ ভাই রেডি। আমি লন্ডন আইছি এক উন্নত লাইফের আশায়, আর আমার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করা তাজ সলিসিটার। We are committed to help people like Lal to achieve their dreams. Taj Solicitors believe in service. An opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla, the leading Bangla media platform in the UK, brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, +44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla. সুপ্রিয় দর্শক, ব্রেকের পরে আবারও আমি তাজ শাহ আপনাদের সাথে জয়েন করলাম। তো নাশিদ ভাই আজকে একটু অসুস্থ বোধ করতেছেন, এই জন্য উনি প্রোগ্রামে জয়েন করেন নাই। তো ইনশাল্লাহ হি উইল বি ব্যাক উইথ আস নেক্সট উইক। এবং তেমন একটা আপডেট আমাদের কাছে নাই, বাট ব্রিটিশ পলিটিক্সের যে অবস্থা আপনারা নিউজে দেখতেছেন, এবং ইমিগ্রান্টস এবং ইমিগ্রেশন লোকে নিয়ে যেভাবে পলিটিক্স খেলা দিয়েছে, এবং যারা ইমিগ্রান্টসদের একটা পলিটিশিয়ানরা ইমিগ্রান্টস কমিউনিটিকে একটা হেটেড সাবজেক্ট হিসাবে দে প্রেজেন্টিং টু দ্য পাবলিক, স্পেশালি টু দ্য নিউ জেনারেশন। It's not a good news. It is not good for a society where we can live together. মানে আমাদের রিলেশনশিপটা মানে দিনের পর দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। আজকে সবচেয়ে কনসার্নিং জিনিসটা হচ্ছে কি এনএইচএস এর ওয়েটিং, ডাক্তার নাই, হাউজিং এর প্রবলেম, স্কুলে এনাফ সিট নাই, সব কিছুতে overloaded, and all blames are going to the immigrants rather than our politicians taking any responsibilities, because they supposed to manage us
they supposed to manage the country, কিন্তু it is not going in this direction. Politics মানে মিথ্যা কথা বলা, পাবলিককে ফলস প্রমিসেস করা। So we do need to be careful with this, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের পলিটিক্স বা পলিটিশিয়ানদের সাথে আমাদের কোনো বিজনেস নাই। We just want to live in a happy life in the society. So এটাই আমাদের টার্গেট, কিন্তু things are not going in the right directions. দর্শক, দেখি কি হয় না হয়, এবং আপনাদের অনেকের কনসার্ন যে প্রপোজাল গুলা দেওয়া হয়েছে, যে বিল ইন্ট্রোডিউস করা হয়েছে পার্লামেন্টে, আদৌ এর কতটুকু বাস্তবায়িত হবে। এবং আমি হয়তো মনে করতেছি বিগিনিং অফ দ্য ইয়ার থেকে যে এটা অনেকগুলা হয়তো বাস্তবায়িত নাও হইতেও পারে, সরকার হয়তো তাদের এন্ড অফ দ্য টার্মস নাও দেখতে পারে। There could be a cabinet reshuffle, there could be a new proposals, so they need to have a reverse gear, there could be an U-turn যেটাকে আমরা বলি। So let's wait and see what happens দর্শক। এবং আপনারা যেমন এই লাল মিয়ার অ্যাডভার্টাইজে আপনারা যেটা দেখেন যে কোন দিন আমার গাড়ি হবে, বাড়ি হবে, we all live in a hope, আমিও একটা হোপে লাগি, আপনারাও আপনাদের একটা ভীষণ থাকতে হবে। আশা চাললে হবে না, চেষ্টা চালাই যাইতে হবে। একবার না হইলে আপনি আবারও চেষ্টা করেন। I know it's very frustrating waiting time, so এই ক্লাইমেটের মধ্যে আমরা থাকতে হবে। একজন ভাই আসিয়া উনার একটা ফানি রিফিউজাল উনি শেয়ার করছেন, এবং এটা খুব দুঃখজনক এবং হাস্যকর একটা জিনিস, কিন্তু হোম অফিস এই জিনিসগুলা করতেছে। এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কোর্টের ডিসিশন পাই, এগুলা ওই বাইয়ের ইমিগ্রেশন ডিসিশনের মতো। It's just these decisions are totally not acceptable. কিছু করার নাই, উপরের কোর্টে যাইতে হবে, ফাইট করতে হবে, মানুষের এটাই হোপ, এবং আমরা আপনাদের জন্য চেষ্টা করতে হবে। সো দর্শক, এইটা আপনারা খেয়াল রাখতে হবে। এবং আমি জাস্ট একটা জিনিস ইমিগ্রেশনের বাইরে গিয়ে আপনাদেরকে অ্যাডভার্টাইজ করতেছি, যেহেতু আমি দীর্ঘদিন থেকে এই কমিউনিটির মানুষের ফ্যামিলি ম্যাটারগুলা নিয়ে ডিল করি, চিলড্রেনের ম্যাটারগুলা নিয়ে ডিল করি। প্লিজ আপনাদেরকে আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি যে আপনারা এইসব ম্যাটারে সোশ্যাল সার্ভিস, পুলিশ ইনভলভ হয়ে যায়, আপনারা নিজেরা কোনো কিছু না করে ক্যান ইউ প্লিজ ইমিডিয়েটলি সিক সাম লিগ্যাল অ্যাডভাইস। কারণ আপনারা বিগিনিংয়ে কেসগুলোকে এমন কিছু ইন্টারভিউ দেন, এমন কিছু ইনফরমেশন দেন, আপনারা কেসগুলারে পুরা ড্যামেজ করার পরে আমাদের কাছে আপনারা আসেন। এটা আপনারা একটু খেয়াল রাখতে হবে। তারপরে আমরা তো সব সময় ফ্যামিলিতে একটা গুড এনভায়রনমেন্ট থাকে না, for husband and wife, children, it's not always a good time in the family, কিন্তু আমরা আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। রাগ করে কোনো ডিসিশন দেওয়া, রাগ করে কোনো কাজ করা, এটার কনসিকুয়েন্সেস কিন্তু সবসময়ই খারাপ হয়। আমার অনেক সিস্টাররা আমার কাছে আসেন যে তাজ ভাই ভুল করে ফেলছি, পুলিশকে কমপ্লেন করছি, সোশ্যালকে কমপ্লেন করছি, কিন্তু এখন বুঝতে পারছি হয়তো আমার হাজবেন্ড রং করছেন, কিন্তু উনি এত এমন কিছু করেন নাই যে আসলে এত দূর যাওয়ার জন্য এখন আমি কি করব, এখন ঝামেলার মধ্যে পড়ে গেছি। সো ইস্যুটা হচ্ছে কি, একটু চিন্তা ভাবনা করে আপনারা অথরিটির হেল্প নেবেন। অফকোর্স সিস্টার, আপনি যদি একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, আপনার হাজবেন্ড যদি আপনাকে কন্ট্রোল করেন, আপনাকে সাথে খারাপ বিহেভিয়ার করেন, অফকোর্স আপনি এক সময় না এক সময় আপনার ভয়েস রেজ করতে হবে এবং আপনি অথরিটির হেল্প নিতে হবে। বাচ্চাদেরকে যদি কেউ নেগলেক্ট করে, বাবা যদি বাচ্চাদেরকে অ্যাবিউজ করে, মারধর করে, অফকোর্স ইউ হ্যাভ টু রিপোর্ট ইট। এটা তো টলারেট করার বিহেভিয়ার নাই, বাট ওইটাই আমি বলতেছি যে একটু পারিবারিকভাবে, সামাজিকভাবে একটু চিন্তা করে দেখেন যে উইদিন
নিজেদের ফ্যামিলির মধ্যে যদি জিনিসটা রিজলভ করা যায়, ইট ইজ বেটার। কারণ আপনি যখন একজন সলিসিটারের কাছে যাবেন, সলিসিটার কিন্তু কাজ করবে আপনার জন্য। আপনি যে আপনি এমপ্লয় করবেন সলিসিটারকে, সলিসিটার শুধু এক সাইডেরই স্বার্থ দেখবে, হি ইজ নট গোনা লুক ইনটু দ্য ইন্টারেস্ট অফ আদার সাইড। তো ওইটা আপনারা খেয়াল রাখতে হবে। এবং সিমিলারলি পুলিশে যখন আপনারা কল করেন, রিপোর্ট করেন, একটু কেয়ারফুল থাকবেন যে পুলিশের কাছে যে আপনারা স্টেটমেন্ট দেন, এই স্টেটমেন্টগুলো আলটিমেটলি কিন্তু ভেরিফাই হবে। এক সময় আপনি কোর্টে যাইতে হবে, এটা আপনি ওথ নিতে হবে, ডকে দাঁড়াইয়া আপনি সাক্ষী দিতে হবে, কিন্তু ইউ নো হোয়াট আই এম টেলিং ইউ। কারণ ওইটা অনেক সময় অনেকে এই জিনিসগুলা পরবর্তীতে করতে চান না, বিকজ দে নো দে ক্যানট স্ট্যান্ড ইন এ ক্রস এক্সামিনেশন। বা ওনারা ওথ নিয়ে, ওথ মানে হচ্ছে কি, বাংলা অর্থ হচ্ছে কি, আপনি যদি প্র্যাকটিসিং মুসলিম হন বা আপনি অন্য ধর্মের মানুষ হন, আপনি আপনার হোলি বুক হাতে নিয়ে আপনি কিন্তু কসম খাইয়া বলতে হবে যে আমি যাহা বলতেছি সব সত্য বলতেছি, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। ইটস বিকাম কোয়াইট ডিফিকাল্ট। সো ওই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। জাস্ট গুড পিস অফ অ্যাডভাইস। এবং এটা কমিউনিটির একটা সমস্যা আমরা দিন দিন দেখতেছি, এবং এটার প্রত্যেক দিনই কিন্তু এই সিচুয়েশন গুলা ডেভেলপড হইতেছে, এবং আমরা বেশিরভাগ প্যানিক, রাগ করে এইসব জিনিসগুলা করি, রাদার দেন উই আর থিঙ্কিং থ্রু ডিপলি হোয়াট ডিসিশন উই শুড মেক। থ্যাংক ইউ দর্শক। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তাজ ভাই। জি ভাই। আমার কোশ্চেন ছিল, নাম্বার 1 হচ্ছে ট্যুরিস্ট ভিসায় আপনার রিটার্ন টিকিট 6 মাসের ভিসা আর কি। তো রিটার্ন টিকিটটা যদি আপনার ভিসা শেষ হওয়ার আগে, ধরেন 20-25 দিন আগে করা হয়, তাহলে ইউকে তে ঢোকার সময় কোনো প্রবলেম হবে কিনা আমার আম্মার জন্য আর কি। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে নিউ প্রপোজাল, এই নিউ প্রপোজালে অলরেডি যারা গ্রান্টেড রিফিউজি স্ট্যাটাস, তাদের ব্যাপারে কোনো কিছু বলা হয়েছে নাকি? 5 ইয়ার্স 20 বছর হতে পারে, এই ধরনের কিছু আর কি। এই দুটা কোশ্চেন ভাইয়া। ওকে, আপনার আম্মা যদি ভিসা পাওয়ার পরেও টিকিট ইস্যু হয়, বা ইভেন ভিসা পাওয়ার আগেও যদি উনার টিকিট যদি ইস্যু করাইয়া রাখা হয়, কোনো অসুবিধা নাই, এটা তো কোনো প্রবলেম নাই। যেটা ওরা দেখবে বাংলাদেশে উনি আসার সময় যে উনার রিটার্ন টিকিট আছে কিনা। ইউকে তেও সিমিলারলি ওরা দেখবে। জি, সরি, না, আম্মা আসবে কানাডা থেকে, কানাডা থেকে ইউকে তে, ইউকে থেকে বাংলাদেশ যাবে। হ্যাঁ, তো উনার ওই যে অনওয়ার্ড জার্নির জন্য উনার টিকিট আছে কিনা ওইটাই ওরা কনসিডার করবে। ঠিক আছে, এটা আগে ইস্যু বিফোর ভিসা এক্সপায়ার, কোনো অসুবিধা নাই, এটা কোনো প্রবলেম নাই। আর আপনি ওইটাও তো জানেন যে উনি যদি ভিজিটে আসে আর কোনো কারণে যদি উনি লম্বা টাইম থাকতে হয়, তাইলে উনাকে নিয়ে আপনি আরেকটা দেশে বেড়াইতে যাবেন, এবং ওখানে 1 দিন 2 দিন থাকিয়ে আবার ব্যাক করলে উনার আবার 6 মাসের ভিসা অপারেশনাল হয়ে যাবে আর কি। বাট শি হ্যাজ টু ট্রাভেল আউট অফ দ্য কমন ট্রাভেল এরিয়া, মানে ইউনাইটেড কিংডমের বাইরে যেতে হবে। ইন টার্মস অফ রেফিউজি স্ট্যাটাস, এবং আপনারা 5 বছর পরে ইনডেফিনিট লিভ পাবেন, এটা যে প্রস্তাব দেওয়া হয়েছে দর্শক, আমি এখনো মন থেকে বিশ্বাস করি যে হয়তো এটা আইন নাও হইতে পারে। দ্যার ইজ এ স্ট্রং পসিবিলিটি, এবং ইমিগ্রান্টস কমিউনিটির উপর একটা গ্রস ইনজাস্টিস হবে যদি ওরা 5 বছরের ওইটা যদি ওরা 20 বছরের নিয়ে নেয়। এটার কোনো জাস্টিফিকেশন তাদের কাছে নাই, এবং মানুষের জীবনই তো ভাই আটকাই দিবে। বলেন আপনি একজন মানুষ টেম্পোরারি ভিসা নিয়ে, ইটস এ সেন্স অফ ইনসিকিউরিটি যে আমি আদৌ ইনডেফিনিট পাবো কিনা। এই টেম্পোরারি ভিসা নিয়ে মানুষ হয়তো মর্গেজ করতে পারবে না, মানুষ হয়তো অনেক বিজনেস অ্যাক্টিভিটিজে ইনভলভ হইতে চাইবে, বিজনেস লোন করতে চাইবে, হয়তো এই জিনিসগুলা মানুষের ডিফিকাল্টিজ আসবে, মানুষের জীবন স্টপ করে দিবে, এবং দিস উইল ইন লং রান discourage people from coming to this country. So এই দেশ
কিভাবে চলবে এখন নাইজেল ফেরাজের মতো মানুষ যখন হাইয়ার পজিশনে যাবে এবং একটার পর একজন এমপি তার পার্টিতে চলে যাবে এবং নাইজেল ফেরাজকে চিন্তা করতেছেন যে এই দেশ কিভাবে চলবে শুধু স্মার্ট ড্রেস পরে আর পাবলিকে যদি উনি স্পিচ দেয় এই করব সেই করব এবং এইটার সাথেও যদি তাল মারিয়া লেবারও বলে আমরা এটা করব ওইটা করব ওইটা করব কিন্তু লং রানে তো ভাইয়া এটা ওরা প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেসটা ওরা দেখতেছে না দে আর নট কনসিডারিং যে এই দেশে কেন কোয়ালিফাইড মানুষ থাকতে চাচ্ছে না বিকজ পিপল আর নট লুকড আফটার এবং আপনাদের মতো ইমিগ্রান্টস মানুষ এবং দ্যাট ইনক্লুড মি এজ ওয়েল আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হইলে কি হবে আমার তো ক্লিন ইমিগ্রেশন হিস্ট্রি আছে ভাই আমি আমার মা বাবার রাইটে এই দেশে আসছি মাই ড্যাড ইজ সেটেলড ইন দিস কান্ট্রি সিন্স 1963 আমার তো কোনো অ্যাডভার্স ইমিগ্রেশন হিস্ট্রি নাই এরপরেও রাস্তাঘাটে আই এম এন ইমিগ্রান্ট পিপুল উডেন্ট নো আই এম এ সলিসিটার বা ইস্টাবলিশ এইসব তো কনসিডার করবে না সবাইকে তো একই পাল্লার মধ্যে ওরা মাপবে তো আমি যেটা আপনারে বলতেছি যে অনেক প্রপোজাল যেটা আমাদের শাবানা মাহমুদ হোম সেক্রেটারি দিছেন এবং এটা আমার মনে হয় ওইটা নাও হইতে পারে বুঝছেন নি আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট ইজ ভেরি বিজি এট দ্য মোমেন্ট উইথ আমেরিকান পলিটিক্স এবং আমাদের প্রাইম মিনিস্টার ইজ টু বিজি মেবি হি ইজ ভেরি আপসেট ইন হিজ মাইন্ড যে ডোনাল্ড ট্রাম্প তো আমার বন্ধু মানে আমার বন্ধু তো আমাকে কোনো পাত্তা দিতেছে না তার যা ইচ্ছা তা করতেছে উইদাউট এনি কনসালটেশন উইথ মি হি ইজ ডুইং হোয়াট এভার হি লাইকস এবং ডোনাল্ড ট্রাম্পের যে ইমিগ্রেশন পলিসি ফলো করে আমি ইউকেতে যে পলিসি ইন্ট্রোডিউস করতেছি টাফ ইমিগ্রেশন ল এটা তো নো গুড ফর মাই সোসাইটি ইটস নো গুড ফর ইউনাইটেড কিংডম এন্ড এটা লং রানে দেখবেন আমেরিকায়ও একটা খারাপ কনসিকুয়েন্সেস নিয়ে আসবে এটা ইট উড বি এ টাইম বম্ব ফর ডোনাল্ড ট্রাম্প আমি হয়তো বলে গেলাম আপনারা হয়তো একদিন আমার কথা মনে রাখবে সো দর্শক আপনারা ওয়েট করেন আমার কাছে লাগতেছে অনেক প্রপোজাল বাস্তবায়িত হবে না ঋষি সোনাক সাহেব পপুলার হওয়ার জন্য অনেক কিছু করছেন উনি কিন্তু এই ইমিগ্রেশনের তেমন কোনো কিছু উনি ইমপ্লিমেন্ট করতে পারেন নাই এবং নেট রেজাল্টটাই হচ্ছে কি হি হ্যাড টু গো mainly because of his very unpopular immigration policy and same thing I think will follow for the Labour government. They have to consider these issues very carefully কারণ immigrants community তো বসে থাকবে না আজকে আপনাদেরা যদি এফেক্টেড হন এটা ন্যাচারালি আমাকে এফেক্টেড করবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে এফেক্টেড করবে এজ এ হিউম্যান বিং অফকোর্স আই ওয়ান্ট গুড ফর দিস কান্ট্রি এজ এ ব্রিটিশ সিটিজেন কিন্তু একজন মানুষকে রেফিউজি স্টে দিয়ে তারে 20 বছর তার জীবনটা তুমি আটকাই দিলে হোয়াট ইজ দিস আজকে আমরা আসতাম এক জিনিস নিয়ে যে বাংলাদেশে মানুষ প্রিজনে যায় এবং একটা ট্রায়ালের জন্য মাসের পর মাস ওয়েট করতে হয় হাউ উড ইউ আনসার যে এই সপ্তাহ বা গত সপ্তাহ একজন মানুষের কোর্ট হিয়ারিং হয়েছে এবং তার ক্রিমিনাল কেসের ট্রায়াল ডেট দিছে জানুয়ারি 2028 দর্শক আমি আবারও বলতেছি জানুয়ারি 2026 কোর্ট তাকে ট্রায়ালের ডেট দিছে 2 বছর পরে জানুয়ারি 2028 দ্য ক্লায়েন্ট ইজ ইন বেল এই 2 বছরের জন্য তো তার জীবন থেমে থাকলো সে কিছুই করতে পারবে না he cannot travel out of the country unless he bury the bail condition সে জব পাবে না তার রেকর্ড থাকবে there is a criminal charge against him so this is the society we are living at the moment মানুষ একটা লাইফ থ্রেটেনিং ইলনেস নিয়ে
আজকে সে NHS এর ওয়েটিং লিস্টে আছে 9 মাস 12 মাস থেকে ওয়েটিং করতেছে, এরপরেও তার ডেট বদলাই দেওয়া হচ্ছে। দিস ইজ দ্য কারেন্ট স্টেট অফ দ্য NHS। সো দর্শক, এগুলা ভেরি ডিস্টার্বিং অ্যান্ড ইজ নো গুড ফর দিস সোসাইটি। তো এগুলো আমরা একটু চিন্তা ভাবনা করতে হবে এবং দেখতে হবে যে কি হয় না হয়। দর্শক, ইটস রিয়েলি ডিস্টার্বিং। আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আপনারা সবাই বোঝা দরকার হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, এবং রাদার দেন ডুইং এনি প্যানিক আমরা চিন্তা করতে হবে হয়তো আমরা সঠিক জবাব দিতে পারবো ভোটের মাধ্যমে, আমরা পাবলিক ইস্যু ক্রিয়েট করতে পারি, এবং আমাদের যারা ইয়াং ব্রাদার্স সিস্টার্স আছেন যারা দেশের বাইরে থেকে প্রোগ্রাম দেখতেছেন, আপনারা হয়তো ডিপলি চিন্তা ভাবনা করা উচিত whether or not you should make a decision to come to the United Kingdom, because the immigration আর আপনাদের ফিউচার is not very bright. Akhtar Hussain, Assalamu alaikum Taj bhai, I've got 10-year route visa. He has been extended 2 times. Extension, he put his wife name. আক্তার ভাই, আমি তো উত্তর দিছি এবং এটা ভেরি ভেরি আপসেটিং একটা ডিসিশন। আপনি আপিল করছেন, ইনশাল্লাহ আপনি আপিলে উইন করে আসবেন, টেনশন করার দরকার নাই। থ্যাংক ইউ। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম নাশিদ ভাইয়া, ভালো আছেন ভাইয়া? জি তাজ ভাইয়া কইয়া, নাশিদ ভাই নাই আজকে। আচ্ছা তাজ ভাইয়া, ভাইয়া আমার প্রশ্ন, 2টা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে আমি এই দেশের স্কিল ওয়ার্কারে আসছিলাম, বুঝছেন? 3 বছর হয়ে গেছে আমার। তো আমার 3 বছর হয়ে গেছে, কিন্তু আমার লাস্ট 13 মাস ধরে আমাকে P45 ইস্যু করা হয়েছে, আমার রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তো ট্যাক্স যাচ্ছে না লাস্ট 13 মাস থেকে। তো এখন আমি একটা কোর্স পাইছি, আগামী মাসের 14 তারিখ আমার ভিসা ইনভ্যালিড হয়ে যাবে, 15 তারিখে। তো আমি এখন একটা কোর্স পাইছি, ওইটাকে আমি 2 বছরের জন্য নিব নাকি 3 বছরের জন্য নিব, একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ আমার কাছে নেই, আমার 2টা বাচ্চা আছে, ওরা আমার কাছে আছে। তো আমি টাকা দিয়ে আর কি আমার বাচ্চাদেরকে ডিপেন্ডেন্ট করতে, ওরা তো আমার ডিপেন্ডেন্ট, কিন্তু আমি টাকা দিয়ে ওদের ভিসা এক্সটেনশন করতে পারতেছি না। যদি আমি করতে না পারি তাহলে কি আমার বাচ্চাদেরকে ওদের মার কাছে দিলে ইন ফিউচারে ওদেরকে আমি আবার ডিপেন্ডেন্ট করতে পারবো আমার কাছে আর কি? কিন্তু ওদের মা কোন ভিসায় আছেন বুঝছেন ভাইয়া? ওই বাচ্চাইন তোর মা কিতা ভিসাত আছেন? উনি ডিপেন্ডেন্ট ছিলেন আমার সাথে, আমি আনছি উনাকে, কিন্তু উনি আমার সাথে একটা আর্গুমেন্ট করে উনি অ্যাসাইলাম ঠিক করে ফেলছিল, কিন্তু উনার অ্যাসাইলামটা গত সপ্তাহে রিফিউজ হয়ে গেছে। কিন্তু আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে হয়ে গেছে আর কি। আমি চাচ্ছিলাম ওনাকে আমার কাছে নিয়ে আসতে, কিন্তু ওইটা তো উনি আমার এগেইনস্টে অ্যাসাইলাম ঠিক করছে এবং রিফিউজ হয়ে গেছে আর কি, বুঝছেন ভাইয়া? উনি যে উনার অ্যাসাইলাম ক্লেইমে উনি বাচ্চাদের অ্যাড করে নাই, বাচ্চারা আপনার সাথে ছিল। হ্যাঁ, উনি অ্যাড করেনি, কিন্তু আমি যখন ওনার সাথে আমাদের ঝগড়া হয়েছিল তখন আমি ওনাকে একটা পুলিশ কেস দিয়ে দিয়েছিলাম, মানে ঘর থেকে বাইর করে। তো উনি চলে গেছিল। তারপরে ওনার ওই যে কেস, আমি যে কেসটা দিছিলাম ওনার উপরে, ওইটা নো ফার্দার অ্যাকশন হয়ে গেছে, বাদে উনি আমার কাছে আসেনি। বাট এর মধ্যে আমাদের আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় আর কি। কিন্তু উনি তো অ্যাসাইলাম ঠিক করছে, এই জন্য আমার কাছে এখনো আসেনি। বাট আমাদের এমনি সম্পর্ক স্টিল ঠিক, গুড আছে। এখন আমি যদি আমার ভিসা এক্সটেনশন করি, নতুন কোর্সে ঢুকি, এখন আমার কাছে এত পয়সা নেই যে আমার বাচ্চা 2টাকে আমি আমার সাথে রাখবো। এখন আমি চিন্তা করতেছি, যদি আমি ওদেরকে আমার ভিসায় ঢুকাইতে পারি না অ্যাপ্লিকেশনে, তাহলে কি ওরা তো ওভারস্টেয়ার হয়ে যাবে। ওভারস্টেয়ার থেকে বাঁচানোর জন্য আমি চাচ্ছি ওদের মার কাছে দিয়ে দিতাম, বা উনি চাচ্ছে নিতে আর কি। তো এটা কি ইন ফিউচারে কি আমি আমার বাচ্চাদেরকে আমার কাছে আনতে পারবো আমার ডিপেন্ডেন্ট হিসেবে? বাচ্চারা বয়স কত? বাচ্চা ভাইয়া একটা 4 বছর, একটা 7 বছর। ওকে, আপনি দেখো আপনি যে
P45 ইস্যু করা হয়েছে 9 মাস থাকি আপনি কোনো কাম কাজ করার না, আপনার নিজের অ্যাপ্লিকেশনও তো রিস্ক আছে। আপনার যদি ফিসন গালা ওরা পায় দেখে যদি আপনি কাম কাজ করছেন না, ট্যাক্স দিছেন না, দেন ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যার ইজ এ পসিবিলিটি যে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করতে পারে? এটা জানেননি আপনি? জি না, একটা তো আমি জানি না। ওকে, তারা তো আপনি আইসই নির্দেশক খামকাজ খামকাজ না থাকলে তারা আইন হইল গিয়ে ইউ শুড গো ব্যাক। এখন রিস্ক নেওয়া নিয়া দেখুকা আপনার একটা সাকসেসফুল হয়নি, ক্যান ইউ ডু ইমিডিয়েটলি দ্য অ্যাপ্লিকেশন। আপনি বাচ্চাইন্তরে এক্সক্লুড করি লাভকা, যেহেতু এটা কোনো গ্যারান্টি নাই আপনারটাও যে সাকসেসফুল হইব। বাচ্চাইন্তরে আপনার কাছে রাখুকা বা মার কাছে রাখুকা কোনো অসুবিধা নাই, বাট আপনি অ্যাপ্লিকেশনও হয়তো ডিক্লেয়ার করা উচিত এবং এক্সপ্লেন করা উচিত যেখানে আপনি বাচ্চান্তরে এড করা না এবং আপনার ওয়াইফের লগে যে আপনার একটা সমস্যা আছে, ইউ ডু নিড টু এক্সপ্লেন দিস। পরবর্তীতে যদি আপনার এটা গ্রান্ট হয়, আপনি বাচ্চান্তর অ্যাপ্লিকেশন করিয়া তারারে হয়তো মানবিক বিবেচনায় এখানে থাকার স্টে দিব। সবটা এক্সপ্লেন করি কইলে বুঝাইলে they will grant some kind of leave to remain for your children. So there is no need to add them with your application at this stage. The মায়ের application refuse হয়ে গেছে, উনি যদি বাচ্চারা রাখতে চায় উনি রাখতে পারবে, কিন্তু she does not need to declare anything to the home office at this stage that children are living with her. আপনি টেম্পোরারি কেয়ার অ্যারেঞ্জমেন্ট হিসাবে যদি আপনার ওয়াইফকে আপনি ট্রাস্ট করেন তাইলে উনার কাছে বাচ্চাদের আপনি দিতে পারেন। আবার অনেকে দেখা যায় যে বাচ্চা নেওয়ার পরে মা বা বাবা নেওয়ার পরে উনাদের মাইন্ড চেঞ্জ করেন এবং পরবর্তীতে উনারা বাচ্চা ফেরত দেন না, পরবর্তীতে আমাদের কাছে আসেন, আমরা এগুলা কোর্ট কাছারি করতে হয় যে কেন বাচ্চাদের দেওয়া হয়েছে, কেন বাচ্চাদের অ্যাবান্ডন করা হয়েছে। সো ওই ইস্যুগুলো আপনি একটু কেয়ারফুল থাকতে হবে। বুঝতে পারছি ভাইয়া। তাহলে ওই যে বাচ্চারা যদি আমি মার কাছে দিয়ে দেই, ওরা তো আর ওই যে বাচ্চার হয়ে গেলে এরপরে আমি ওদেরকে চাইলে আমি ডিপেন্ডেন্ট করতে পারবো, এটা সমস্যা নেই না? পরে ওইটা মানবিক বিবেচনায় হয়তো হিউম্যান রাইটস গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করে করতে হবে এবং এট দিস স্টেজ যেহেতু ওইটাও শিওর নাই যে আপনারটা সাকসেসফুল হবে কি না, যার কারণে আই উড সে নো নিড টু অ্যাড এবং নো নিড টু ইনকার এনি ফার্দার লিগ্যাল কস্ট। থ্যাংক ইউ। কারণ হোম অফিসের ফি তো অনেক পয়সা লাগবে। We are a family of 4. Arrived 27 June 22. Since May 24, I have been on skilled worker route. Current visa expire while we are due for 3-year extension. To save money, can my wife and I apply for our extensions only? Yes, you can do it, but your children would be overstay এবং পরবর্তীতে you do need to make some kind of application for them এবং আপনারা এটা মাইন্ডে রাখতে হবে যে আপনারা ভিসা যাওয়ার পরে যদি আপনারা দেশের বাইরে ট্রাভেলিং করতে চান আপনারা কিন্তু বাচ্চাদের সাথে নিতে পারবেন না এবং এটা যেহেতু ফি ওইবারও করা যাবে না, ফুল ফি পে করতে হবে। Mr. Bapi, if it is beyond your affordability, then I think you can approach it. কোনো অসুবিধা হবে না এবং I just advised one of the client, the last caller, যে পরবর্তীতে বাচ্চাদের অ্যাপ্লিকেশন করলে সবকিছু বুঝাইয়া they will give some kind of stay to the children. Thank you. caller, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনার প্রশ্নটা কোকা? তাজ ভাই, আমার দুইটা কোয়েশ্চেন আছে। একটা হইলে গিয়া আমি দেশে বর্তমানে এখন আর্টিকেল 8 আছে 10 ইয়ার টুটে। এখন আমি এটা গত মার্চ মাসে পাইছিলাম, দিস ইয়ার গত মাসের মার্চে পাইছিলাম। হওয়ার পরে আমি দেশে গেছিলাম অক্টোবরও, প্রায় 2 মাস থেকে চাইছি। এখন আমি চাইতাম আবার 1-2 মাস বাদে দেশে যাইতাম। তো আমি জানতে চাইতাম যে এই 2.5 ইয়ার্স এর ভিতরে আমি কতদিন থাকতে পারবো কি আউট অফ কান্ট্রি? একটা কোয়েশ্চেন। ও 1 বছরের আগে আমার এক পাগনি স্টুডেন্ট ভিসা হচ্ছিল আর কি
অ্যাপ্লিকেশন, তখন তাইনে আইএস ফিস যেটা এটা দিতাম আমার অ্যাকাউন্ট থেকে। তো তাইনে কেসিটা রিফিউজ করে লিছে, করার বাদে তারা যেখান দেশ থেকে হরাইছেন তারা ওইও করছে নাকি এমনি আবার ইয়র লাগে ফাটাইছে রিকনসিডারেশন লাগে, তখন একটা লং টাইম লাগে, কিছু জানাইছে না। আর এখন আইসিসি ফিসও তারা দিচ্ছেন না। এখন যদি আমি কিতা এটার লাগে পুরানো যোগাযোগ করলে ভালো হইব বা কিতা করতাম চেষ্টা করতে। রাইট, আপনার কোনো রেস্ট্রিকশন নাই, আপনি কতবার দেশ গেছেন আইসেন, আপনি রেকমেন্ডেড হইল আপনারা যে 30 মাসের ভিসা পাইছেন, এবং ইটস এ গুড প্র্যাকটিস হইল কি আপনারা মোর দেন 6 মাস গিয়া দেশের বাইরে থাকেন না, যেন আপনি এখো ভিজিটও 4 সপ্তাহ 5 সপ্তাহ 10 সপ্তাহ থাকতে পারবা, কোনো অসুবিধা নাই। আপনি যাইতে পারবা মোর দেন ওয়ান টাইম, কোনো অসুবিধা হইতো না। আমার তো কিছু ক্লায়েন্ট আছেন যারা 6-7 বার দেশ গেছেন উইদিন 30 মাসের ভিসার মধ্যে, দরকার আছিল দেশ গেছেন, তাই কোনো প্রবলেম হইছে না ভিসা এক্সটেনশন। হয়তো আপনারা ফ্রিকুয়েন্টলি যদি ট্রাভেলিং করেন, একটা জিনিস এফেক্ট করবো, যদি আপনারা ফিউ ওয়েভারের অ্যাপ্লিকেশন করেন, দেন দে ক্যান টার্ন রাউন্ড এন্ড সেই তুমি তো বাংলাদেশেও গেছো, দেশের বাইরে ঘন ঘন গেছো, পয়সা কই ফাইলাই, আর এখন আমরা হোম অফিসের ফি দিতে পারলাই না কেন ওটা। আর আপনার যে অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে আপনার বাগনির, এখন আইএইচএস ফিজ একটা দিছেন, এটা কই গিয়া ক্লেম করতা, এটার একটা আলাদা ডিপার্টমেন্ট আছে হোম অফিসও। আপনি গুগল করেন যে আইএইচএস এর ফি রিক্লেম নাম দিয়া আপনি লিংক পাইবা, এবং ওখানেও যে ইমিগ্রেশনের যে কেস রেফারেন্স নাম্বার আছে ওটা দিয়া এক্সপ্লেন করিয়া ডেট অফ রিফিউজাল দিয়া, এবং আপনারা যদি অরিজিনাল অ্যাপ্লিকেশনের কপি স্টিল থাকে, অন্য দেখুন যে অনলাইনও একটা পেমেন্ট রেফারেন্স আছে, ওটা দিয়া যদি আপনারা চেস আপ করেন যে ব্যাংক থেকে তারা পয়সা দিছে, ওখানেও তারা পেমেন্ট রিটার্ন করবে। থ্যাংক ইউ। মোহাম্মদ মাহমুদুল আজাদ, আসসালামু আলাইকুম। আমাদের স্পন্সর কোম্পানি রিভোক হয়েছে অনেক আগে, যদিও আমাদের মেইন অ্যাপ্লিকান্টে নতুন স্পন্সর কোম্পানিতে জয়েন করে, সেক্ষেত্রে আমি তার সাথে ডিপ্লয়মেন্ট হিসাবে থাকতে পারি না, আমাকে আলাদাভাবে আমি আরেকটি স্পন্সর ভিসা নিতে হবে। এর উত্তরে একজন এক রকম বলে, আমি খুবই কনফিউশনে আছি, দয়া করে আমাকে জানাবে। ইয়েস আজাদ ভাই, আনফরচুনেটলি আপনি আপনার ডিপেন্ডেন্ট রাখতে পারবেন না। আপনার ডিপেন্ডেন্টে যদি আলাদা আরেকটা স্পন্সরশিপে যান, তাইলে দুইজন আলাদা আলাদা ভাবে থাকতে পারবেন, কিন্তু একে অন্য ডিপেন্ডেন্ট হইতে পারবে না। এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে ওরা কোনো ধরনের ডিসক্রিপশন ওরা এক্সারসাইজ করবে না। এবং যেগুলো আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম, ভেরি ইমোশনাল কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এন্ড ওয়ান সাচ সাবজেক্ট ইজ, এখানে কত মানুষ আছে তাদের বউ বাচ্চা নিয়ে, কিন্তু হঠাৎ করে ঠিক আছে ভাইয়া কোনো অসুবিধা নাই, তোমরা দেশের বাইরে থেকে লোক আনতে দিও না, ডিপেন্ডেন্ট আনতে দিও না, কিন্তু যারা অলরেডি চলে আসে তাদের জন্য তো কোনো প্রভিশন ওরা ক্রিয়েট করে নাই। সো যেভাবে ইচ্ছা মানে গুটির মতো আপনাদেরকে ওরা ব্যবহার করতেছে তাদের ইচ্ছা মতো, কিন্তু there is no human rights consideration to these cases. দর্শক, আমি কিন্তু কনস্ট্যান্টলি ফোন কল নিতেছি, এবং আমি হয়তো লাস্ট একটা কল নিব, এবং কন্ট্রোল রুমকে বলবো আমাকে একটু ছুটি দেওয়ার জন্য, কারণ আমি আর্লি মর্নিং আই হ্যাভ টু লিভ ফর মাই বার্মিংহাম অফিস, এখনো আরো কিছু কাজ আছে। সো দর্শক, আমি আজকের লাস্ট কলটা নিচ্ছি, এবং নেওয়ার পরে আমি প্রোগ্রাম কমপ্লিট করে দিব। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। আমার কোয়েশ্চন হলো ভাইয়া, আমি মার্চ 24 তারিখ আমার 10 ইয়ার্স হয়ে যাবো গিয়া। আমি বাচ্চা রুটে আছি। আমি
আমি এখন ভাইয়া কিতা 10 years হতো আমি কিতা খাওয়াইছো তো জামাইব ওটা কইবা নে প্লিজ কাইন্ডলি না 10 ইয়ার রুটো আপনি ইনডেফিনেট করতাম নি না আপনি ভিসা বাড়াইতা ইনডিফিনিট দিব লাগে করতাম ভাইয়া ইনডিফিনিট 10 years ওকে আবার কন্টিনিউ হয়ে যাবো গা ওকে বুঝছি আমি আপনি পয়লা স্টেপ আইসলা কত তারিখ মনে আছে নি যে আমি 2016 24 মার্চ পাইছিলাম সো 24 মার্চ যদি আপনি ফাইন তাইলে আপনি মনে করো 26 ফেব্রুয়ারি ও বছর আপনি ইনডেফিনেট লিভর অ্যাপ্লিকেশন করতে পারবা আপনি কোনো ফি ওয়েভার পাইতা নাই আপনার হোম অফিসের ফুল ফি দিতে হইব এবং আপনার যদি অবিলিটি থাকে ভাই আমি রেকমেন্ড করবো আপনি এটা ওয়েটিং কো না গিয়া আপনি সেম ডে সার্ভিসে গিয়ে আপনার ভিসাটা আনিলেন যে সেম ডে সার্ভিসে ভিসা আনলে এরপরে 1 বছর পরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারবা আর যদি পয়সা না থাকে দেন আপনি পোস্টাল অ্যাপ্লিকেশন করবা ইন টার্মস অফ ডকুমেন্ট আপনার মেইন রিকোয়ারমেন্ট হইল কি আপনি ল্যাঙ্গুয়েজ পাস করতে হইব এবং আপনি এই দেশে যে কন্টিনিউয়াস আসন গত লাস্টে তাকিয়া মানে আপনি ওগুলার কিছু এভিডেন্স দিবা আপনার যদি ফ্যামিলি থাকে এই দেশে তারার লগে যে আপনার কিছু ছবি টবি আছে তারার ডিটেলস ওগুলা প্রোভাইড করেন যেন আপনি যদি খাম করেন এই দেশে আপনার খামর ডিটেলস ওগুলা প্রোভাইড করেন যেন সো ওগুলাও আপনার মেইন রিকোয়ারমেন্ট আর কি এবং আপনি যখন 9 বছর 11 মাস হয়ে যাবা আপনি ইনডেফিনেট লিভ লাগি আপনি কোয়ালিফাই করেন আর কোনো প্রশ্ন আছে ভাইয়া না ভাইয়া থ্যাংক ইউ ওকে ভাইয়া থ্যাংক ইউ দর্শক আমার খুব খারাপ লাগতেছে দিস টাইম অফ দ্য ডে যে আপনারা অনেকে কোনো লাইনে আজ কনস্ট্যান্টলি চেষ্টা করছেন অনেকে কিউর মধ্যে আছেন কিন্তু আমি আর অ্যাকোমোডেট করতে পারতেছি না প্লিজ আমি আপনাদের সাথে কাছে ক্ষমা প্রার্থী প্লিজ বিকজ আই হ্যাভ আদার কমিটমেন্ট ইনশাল্লাহ আগামী সপ্তাহ আবারও আসবো আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং ইন দ্য মিন টাইম আপনারা ভালো থাকেন জীবনে আশা ছাড়বেন না একটা আশার মধ্যে থাকতে হবে এবং ইমিগ্রেশনের কি হবে না হবে ভবিষ্যতে এটা সরকার তাদের প্রস্তাব দিছে দেখা যাক কতটুকু তারা বাস্তবায়িত করে বাট আমি কয়েকবার এই প্রোগ্রামের মধ্যে সময় নিয়ে আপনাদের সাথে এক্সপ্লেন করছি the way things are going at the moment আমার কাছে কেন যেন মনে হইতেছে যে সবগুলা বাস্তবায়িত হবে না বিকজ এই প্রপোজাল গুলা ইমিগ্রান্টস কমিউনিটি কে ডিস্টার্ব করে দিছে এবং এইটা অনেক কিছু আছে এবং পাবলিক তো আর স্টুপিড না পাবলিকের এতটুকু বোঝার ক্যাপাবিলিটি আছে যে তাদেরকে নিয়ে পলিটিশিয়ানরা পলিটিক্স খেলতেছে আজকে একটা কালকে একটা পশু একটা সো হাউ লং দিস উইল কন্টিনিউ it wasn't like this দর্শক many years ago when we started our practice নিজের কাছে খুবই খারাপ লাগে যে when I see যে ইমিগ্রেশন এন্ড ইমিগ্রান্টসদের নিয়ে আমাদের পলিটিশিয়ানরা মিথ্যা কথা বলতেছে ভুল ইনফরমেশন দিতেছে কিন্তু একটা দিনও দেখলাম না নিউজের মধ্যে কোনো কিছুর মধ্যে যে there is an acknowledgement যে ইমিগ্রান্টসরা এই দেশে কি কন্ট্রিবিউশন করতেছে ইমিগ্রান্টসদের ছেলেমেয়েরা এই দেশে কতটুকু ট্যালেন্টেড এবং এই দেশে কি কন্ট্রিবিউশন করতেছে কেনই বা হবে দর্শক আমরা আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের শ্রম দিয়ে আমরা আমাদের নিজেদের কমিউনিটির এমপিদের পার্লামেন্টে পাঠাই কিন্তু দে আর টু বিজি ফর দেয়ার প্রমোশন দে ডোন্ট ওয়ান্ট টু আপসেট দেয়ার মিনিস্টার্স লিডার্স সো কোথা থেকে আমরা আমাদের বেনিফিট পাবো দর্শক আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে আসসালামু আলাইকুম An opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level.
TV3 Bangla, the leading Bangla media platform in the UK, brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, +44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla.